বগুড়া ৭ আসনে বেগম জিয়া ৬ তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। অতীতের মতো এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি। হেলিকপ্টারে গ্রামের বাড়িতে সুদানের শহীদ ৬ শান্তিরক্ষীর মরদেহ সামরিক মর্যাদায় দাফন। ঢাকা সেনানিবাসে শেষ বিদায় জানালেন সহকর্মীরা। বিপর্যয়ের মুখে ঢাকা চট্টগ্রাম রুটের কন্টেইনার পরিবহন। রেলের 4টি ইঞ্জিনের প্রয়োজন হলেও মিলছে মাত্র একটি। জটলা বাড়ছে বন্দরের আশেপাশের এলাকায়। এবং পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। উত্তরের জনপদে ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। বছরের শুরুতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। বাংলার সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। অতীতের মতো এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি। বগুড়ায় জুলাই শহীদ স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামনে কঠিন সময় আসছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বক্তব্যের শুরুতে শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন বলেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন হাদি। জুলাই শহীদ ও যোদ্ধা এবং ৭১-এর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রাখতে দেশের জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই, সেটি অন্য দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে। আজকে এই যে শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন। এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন, অর্থাৎ উনি একজন প্রার্থী ছিলেন। ঢাকা ৮ আসনের উনি প্রার্থী ছিলেন এবং এটির মাধ্যমে প্রমাণিত হয় যে শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। জাতীয় নির্বাচনে অংশ নেয়ার তোড়জোড় শুরু হয়েছে সারা দেশে। বগুড়া ৭ আসনে বেগম খালেদা জিয়া এবং বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিএনপির স্থানীয় নেতারা। এছাড়া জেলায় জেলায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন বিএনপি, জামাত, এনসিপি সহ সম্ভাব্য প্রার্থীরা। জেলায় জেলায় বইছে নির্বাচনী আমেজ। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। রোববার দুপুরে বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন স্থানীয় বিএনপি নেতারা। এদিকে বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়ন ফর্ম তোলেন স্থানীয় নেতারা। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি। সময়ের অভাবে আমাদের নেতা তারেক রহমান হয়তো থাকতে পারবেন না, কিন্তু আমরা বগুড়ায় মনোনয়নপত্র জমা দেব। অন্যদিকে ফরিদপুর ২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শাহ আকরাম আলী। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। নির্বাচনে যদি সুষ্ঠু হয় তাহলে ইনশাআল্লাহ আমি অনেক ভোটে বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। পাহাড়েও নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উত্তেজনা। রাঙামাটিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনসিপির প্রিয় চাকমার পক্ষে নেতাকর্মীরা এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা নিজে। পাহাড়ি বাঙালি সবাই মিলে নতুন বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। তরুণ ভোটাররা তারা আমার পক্ষে ভোট দেবেন। আমি নির্দলীয়, আমি যদি জয়যুক্ত হই আমি ইতিহাস রচনা করতে চাই। বিগত আমলে যা হয়েছিল নির্বাচনে ইনশাল্লাহ এবার তার থেকে আমরা পরিত্রাণ পাবো, নতুন বাংলাদেশ গড়ে উঠব। এছাড়া চুয়াডাঙ্গা ১ আসনে বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ এবং রংপুর ৩ আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন স্থানীয় নেতারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। আসন্ন ত্রয়োদশ সংসদে নির্বাচন এবং গণভোট সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন সিইসি। রোববার বেলা ১২টায় আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান,
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। নির্বাচন ভবনে পৌঁছালে ইসি সচিব 3 বাহিনী প্রধানকে অভ্যর্থনা জানান। তফসিল ঘোষণার পর 3 বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের এটি প্রথম বৈঠক। এদিকে বিকেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা সংক্রান্ত বাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম, প্রার্থী ও দলের আচরণবিধি প্রতিপালন নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সুদানের শহীদ 6 সেনা শান্তিরক্ষী। সকালে ঢাকা সেনানিবাসে জানাজার পর হেলিকপ্টারে নিজ এলাকায় নেওয়া হয় তাদের মরদেহ। বিকেলে জানাজা শেষে তাদের দাফন করা হয়। এ সময় স্বজনের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। দুপুরে সামরিক হেলিকপ্টারে করে নিজ নিজ এলাকায় নেওয়া হয় সুদানের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শহীদ 6 সেনা সদস্যের মরদেহ। সেখান থেকে ফ্রিজিং ভ্যানে করে নেওয়া হয় গ্রামের বাড়ি। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রিয়জন হারিয়ে শোকে বিহ্বল স্বজনরা। শেষবার দেখতে অনেকে ছুটে আসেন দূর থেকে। বাদ আসর জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। সরকারের কাছে তার বাবা মা, 2 মেয়ে এবং তার স্ত্রী যাতে সাহায্য সহযোগিতা পেতে পারে। ফ্যামিলিতে মনে করো চলার মতো তার মনে করেন যে কোনো একটা যে সম্পদ সেরকম নাই। সেনাবাহিনী সহ অন্য দপ্তরের পক্ষ থেকে শহীদদের দেওয়া হয় গার্ড অব অনার। সন্ধ্যার আগে দাফন সম্পন্ন হয় শহীদ সেনা সদস্যদের। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী, কর্মঠ এবং সদালাপী ছিলেন। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এর আগে সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদ 6 শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন 3 বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের কফিনে ফুলের শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। জাতিসংঘের প্রতিনিধি শহীদ পরিবারদের হাতে স্মারক হিসাবে তুলে দেন জাতিসংঘের পতাকা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের 1 সদস্যকে আটক করেছে বিজিবি। বিজিবির 51 ব্যাটালিয়ন জানায়, ভোরে আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ ডাঙ্গাপাড়া এলাকায় ওই বিএসএফ সদস্য বাংলাদেশের প্রায় 100 গজ ভেতরে ঢুকে পড়েন। এ সময় সেখানে দায়িত্বরত বিজিবির টহল দল তাকে আটক করে। আটকের সময় তার কাছে ব্যক্তিগত অস্ত্র, গোলা বারুদ ও বেশ কিছু সরঞ্জাম পাওয়া যায়। বর্তমানে তাকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। আটককৃত বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের 174 বিএসএফ ব্যাটালিয়নের সদস্য বলে জানা গেছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলছে ব্রিফিং। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যে সম্ভাবনা আছে সবগুলো সম্ভাবনায় আমরা দেখতেছি। আপনার কাছে আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে জেল থেকে বের হওয়ার পর ছাত্রলীগের সভাপতি এবং আরেকজন হচ্ছে আহ্বায়ক হচ্ছে কবির, যাকে আপনার অ্যারেস্ট করেছেন, সে হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি থানা। এরা জেল থেকে বের হওয়ার পর এরা কিভাবে এই ঢাকার মধ্যে এই অকারেন্সটা করলো এবং তারা কিভাবে ফ্রিলি চলাফেরা করতো? তারা বের করলো। আমি শহীদ ভাই, আমি এর সাথে একটু ইনক্লুড করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের হাদি মারা গেছেন, আমরা তাকে জান্নাতবাসী করুক, আমি তো সবাই কামনা করি। আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে হাদির পাশে এই খুনি সবসময় বসেছিল। আপনারা কি এটা ফাইন্ড আউট করেছেন যে হাদির পাশে সেই খুনিটা কিভাবে, কার মাধ্যমে আসছে, কার মাধ্যমে যোগাযোগ করে তার পাশে বসে মাস্টার, এই জিনিসটা আপনারা পেয়েছেন কি? এটা তো একটা বড় তদন্তাধীন বিষয় যে উনি ওখানে কিভাবে আসলো, এরকম একজন ক্যান্ডিডেট, উনি একজন এত পপুলার একজন ব্যক্তিত্ব বা নেতা, তার এখানে কিভাবে আসলে, এটা আমরা তদন্ত করতেছি। এটা কোনো টাইম ফ্রেম দেওয়া যাবে না, এটা কোনো টাইম ফ্রেম দেওয়া যাবে না। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতেছি। হাদির যিনি খুনি বলা হচ্ছে এখন, তার অবস্থানে আপনারা এখন পর্যন্ত শনাক্ত করতে পারেননি। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে কিনা আপনার কাছে? সফলতা ব্যর্থতা ওভারঅল এটা আপনারা বলতে পারবেন ব্যর্থতা আছে কিনা। আমরা আমাদের কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা
অব্যাহত রেখেছি। আমাদের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর যে অর্গানগুলো, আমাদের পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স, তারপরে ডিএমপি, ডিএমপি, বিজিবি, যেহেতু বর্ডার ক্রস করার প্রশ্ন আছে, সেই জায়গায় আমরা প্রথম থেকেই আমরা বিজিবিকে আমরা ইনগেজ করেছি, উনি ব্রিফ করেছেন আপনাদেরকে। সাথে সাথে র্যাব আছে। এইটা এখন যে কোনো একটা ঘটনা ঘটে এবং এইটা অনেক সময় দ্রুততার সাথে সাথে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই, অনেক সময় ইট টেক্স টাইম। তো এই আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা আপনারা যদি মূল্যায়ন করেন আমাদের উপর সুবিচার করা হবে। আমরা আমাদের বলা হয়েছে ভাই বোন, এটা হতে পারে রাজনৈতিক হত্যাকাণ্ড, কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে, আপনারা এমন কোনো ক্লু পেয়েছেন? এইটা আমরা আমাদের তদন্ত সংস্থা ডিবি তারা করেছে। আমরা এখনো এরকম কোনো ক্লিয়ার কোনো ইয়েতে আসতে পারিনি। এই বিষয়গুলো আমরা পুরো তদন্তটা কনক্লুড করলেই তখন আপনাদেরকে বলতে পারবো। চেয়ারম্যান এই যে কেরানীগঞ্জের শাহিন চেয়ারম্যানের নাম বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে তিনি মাস্টারমাইন্ড, আপনারা এরকম কিছু পেয়েছেন কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একজনকে প্রথম মোটরসাইকেলের মালিক হিসেবে গ্রেপ্তার করা হয়ে গেছিল, তাকে পরে জানা গেল যে তার নাম্বার প্লেটটি ভুয়া। তো তার ক্ষেত্রে আসলে কি সিদ্ধান্ত হচ্ছে? এটা যেটা হয়েছে যে ওরা তো মোটরসাইকেলের যে অরিজিনাল নাম্বারটা, সেই নাম্বারটা ফয়সালের বাবা চেঞ্জ করে একটা ভুয়া মোটরসাইকেল নাম্বার করেছে। আমরা যখন প্রথম সিসি ক্যামেরার ফুটেজ পাই করে, তখন ওই নাম্বার প্লেটটা দিয়ে আমরা মোটরসাইকেলের মালিকটা বের করলাম। আসলে তো এটা ভুয়া একটা মোটর নাম্বার। ওই নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে যে ভদ্রলোককে, সেই ভদ্রলোক মোটরসাইকেল কিনে 8 মাস আগে বিক্রি করে দিয়েছে। কাজে আমরা তাকে নিয়ে আসছি এবং তখন মামলা দায়ের হয়নি। এটা করার জন্য আমরা তাকে কী করলাম, তখন তাকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যগুলো তো আমাদেরকে জানতে হবে, বিআরটিএ যাচাই করতে হবে, আমাদেরকে মোটরসাইকেলের দোকানে যেতে হবে। এই জন্য তাকে আমরা 54 করেছিলাম। পরে যখন আমরা অরিজিনাল মোটরসাইকেলের নাম্বার প্লেটটা উদ্ধার করতে পারলাম এবং তখন তাকে আমরা করেছি। আজকে তার শুনানি আছে, 54 থেকে তাকে রিলিজ করে দেওয়ার জন্য আমরা তাকে রিলিজ করে দেবো। আমরা 10 জন অ্যারেস্ট করেছেন বলেছেন। জি, আমরা কি বিজেপি র্যাব সহ টোটাল 10 জন, এই মামলা সংক্রান্ত টোটাল 10 জন। জি, না এটা তো পরীক্ষা করতে দিতে হবে। আমরা ঘটনাস্থল থেকে যে বুলেট পাওয়া গেছে এবং বুলেটের আছে সেগুলো নিয়েছি। অস্ত্র এখন নিয়ে আসতেছি। অস্ত্র তো জানেন যে অস্ত্র মামলাটা হয়েছে নরসিংদীতে, ওখান থেকে আমরা কোর্টের প্রেয়ার দিয়ে নিয়ে আসতেছি, নিয়ে এসে আবার কোর্টের প্রেয়ার দিয়ে তারপরে এটা ব্যালিস্টিকের জন্য পাঠাতে হবে। এটা আমরা অনগোয়িং প্রসেস আর কি। পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। উত্তরের জনপদে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে 12 ডিগ্রি সেলসিয়াস। বছরের শুরুতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাতভর কনকনে বাতাস, কুয়াশা ঢাকা পথঘাট, অনেক বেলা পর্যন্ত নেই সূর্যের দেখা, বেড়েছে শীতের তীব্রতা। দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর, রিকশা চালক ও ছিন্নমূল মানুষেরা। ঠান্ডা থেকে বাঁচতে কেউ কেউ রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীর গরম রাখার চেষ্টা করেন। প্রতিদিনে ঠান্ডা এরকমই থাকে আর কি, বেশ কয়েকদিন থেকে। খুব ঠান্ডা ভাই, সূর্য বাইরে থেকে দেখা যাচ্ছে না, বাসায় বসে থাকা তো যাবে না, গরিব মানুষ বাইরে হয়েছে আর কি। আবহাওয়া অফিস বলছে নতুন বছরের শুরুতে তাপমাত্রা কমে গিয়ে শৈত্যপ্রবাহ শুরু হবে। আকাশে হালকা মেঘ দেখা দিয়েছে। এই মেঘের কারণেই মূলত তাপমাত্রার পারদ 12 থেকে 14 ডিগ্রি ঘরে অবস্থান করছে। এই মাসের শেষের দিকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তো এই টেম্পারেচার কমার টেন্ডেন্সিটা যদি অব্যাহত থাকে, হয়তোবা দেখা যাবে শেষের দিকে একটা শৈত্যপ্রবাহ আমরা পেতে পারি। এদিকে শীতের তীব্রতায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে শিশুই বেশি। অভিভাবকদের সচেতন হবার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চাদের ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে, মোটা শীতের কাপড় পরাতে হবে, বাচ্চাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। যারা 6 মাসের নিচের বাচ্চারা তারা বুকের দুধ খাওয়াবেন, বুকের দুধের বাইরে কোনো কিছু খাওয়ানোর দরকার নেই। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন 140 জন রোগী। তানজিল হাসনাত, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। পোকার আক্রমণে দিশেহারা জামালপুরের বেগুন চাষিরা। কীটনাশক দিয়েও মিলছে না প্রতিকার, বাড়ছে লোকসানের শঙ্কা। কৃষকের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের।
রেলওয়ের ইঞ্জিন সংকটে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম রুটের কন্টেইনার পরিবহন। প্রতিদিন 4টি ইঞ্জিনের মাধ্যমে অন্তত 200 কন্টেইনার পরিবহনের প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে মাত্র 1টি ইঞ্জিন। এ অবস্থায় কমলাপুর আইসিডিগামী কন্টেইনারের জটলা বাঁধছে চট্টগ্রাম বন্দরের আশেপাশের এলাকায়। আর এতে নানামুখী জটিলতায় পড়ছে আমদানি রফতানি বাণিজ্য। সাখত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 875 টিউএস ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডে ঢাকা কমলাপুরগামী কন্টেনার রয়েছে 1000-এর বেশি। আবার ইয়ার্ডে জমিয়ে না রেখে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে এনে রেখেছে আরও অন্তত 200 কন্টেনার। মূলত ইঞ্জিন সংকটের মুখে ঢাকায় পাঠাতে না পেরে এই কন্টেনার জট। এই অবস্থায় ট্রেনের সংখ্যা বাড়াতে রেলওয়ে পূর্বাঞ্চলে একের পর এক চিঠি দিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র পরিবহন জটিলতার কারণে, সংকটের কারণে আমদানিকারকরা যথাসময়ে তাদের কন্টেইনারটা ডেলিভারি নিতে পারে না। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ঢাকা আইসিডিগামী কন্টেনার রাখার ধারণ সক্ষমতা অতিক্রম করায় অন্তত 200 কন্টেনার এনে রাখা হচ্ছে সিজিপিওয়াই সহ উন্মুক্ত স্থানে। এর ফলে আমদানি রপ্তানি পণ্যের যেমন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ঠিক তেমনি প্রকৃত সময়ে পণ্য বুঝে পাচ্ছেন না আমদানিকারকরা। এভাবে যদি ক্রমান্বয়ে কমতে থাকে তাহলে কিন্তু আমাদের যারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট ঢাকা চিটং করে থাকি সেটা কিন্তু অনেকাংশে হ্রাস পাবে এবং যে আমাদের খরচও বৃদ্ধি পাবে। এমনিতে বহরে প্রয়োজনীয় ইঞ্জিন না থাকায় যাত্রীবাহী ট্রেন চালাতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। তার সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে কন্টেনার এবং জ্বালানি তেলবাহী ট্রেন চালাতে অতিরিক্ত ইঞ্জিনের চাহিদা। তুলনামূলক যে কোনো সময়ের চেয়ে এখন কন্টেনার ফ্লোটা বেশি, সেই তুলনায় আমাদের ইঞ্জিন সরবরাহটা সেই হারে বাড়ে নাই। আইসিডিগামী 500 থেকে 700 কন্টেনার নিয়ে আরও কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বিকেলে ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় এই অবরোধ করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় ছাত্র জনতা। অন্যদিকে শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চাঁদপুরে আগ্রাসন বিরোধী পদযাত্রা এবং বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি এবং ইনকিলাব মঞ্চ। এছাড়া শহীদ ওসমান হাদির চিন্তা ও চেতনাকে সমুন্নত রাখতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থী জোটের আয়োজনে আলোচনা সভা হয়েছে। পোকার আক্রমণে দিশেহারা জামালপুরের চরাঞ্চলের চাষিরা। কীটনাশক দিয়েও মিলছে না কোনো প্রতিকার। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। সদর উপজেলা সহ দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জের চরাঞ্চল জুড়ে চাষ হয় শীতকালীন সবজি, গোল বা তালবেগুন। বিক্রি হয় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। চরের চাষিদের আয়ের বড় একটা অংশ এই বেগুন যোগান দিলেও এবছর পোকার আক্রমণে ফলন বিপর্যয় দেখা দিয়েছে বলে দাবি তাদের। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। মনির, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।